আরতি, আমরা যে কাজটার জন্য এসেছিলাম এবারে তাড়াতাড়ি সেটা করে ফেলো। কাজটা করে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়তে হবে, না হলে কেউ আমাদের উপর সন্দেহ করে ফেলতে পারে। এরপর আরতি পূজার কাছে যায় এবং তার কানে কানে কিছু কথা বলে আরতির সঙ্গে পূজা রুম থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে বিক্রম অন্য একটি রুমে তৈরি হতে হতে কিছু ভাবতে থাকে। আমাকে ক্ষমা করে দিস রতন, আমি কোনোদিন তোর জায়গা নিতে পারতাম না, তাই বাধ্য হয়ে তোকে আমার জায়গা থেকে সরাতে হলো। আমি পূজাকে বৌদি বলতে বলতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। পূজা যখন তোর কাছাকাছি থাকতো তখন আমার রাগ হতো। আমি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখতাম আর মনে মনে জ্বলে উঠতাম। বিক্রম দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে বিছানায় গিয়ে বসে পড়ে। আমি সব সময় ভাবতাম সেদিন কবে আসবে যখন আমি পূজাকে সারা জীবনের জন্য নিজের করে নেব। পূজা যখন ঘুমিয়ে থাকবে আমি তার মাথায় হাত বুলিয়ে দেব। পূজার জন্য আমার ভালোবাসা বাড়তে বাড়তে পাগলামিতে পরিণত হয়েছিল। থাক, ওসব কথা ভেবে আর লাভ নেই। আমার এবং পূজার মধ্যে আর কেউ আসতে পারবে না। এরপর বিক্রম রুমের বাইরে বেরিয়ে আসে এবং মণ্ডপের কাছে যায়। কিছু সময় পর পূজাও রুম থেকে বেরিয়ে আসে এবং বিক্রমের কাছে এসে দাঁড়ায়। পূজা সেখানে দাঁড়ানোয় আরতি এবং কবিতা তার মুখের দিকে তাকিয়ে থাকে। রতন, আমি এই জায়গাতেই তোমার সঙ্গে বিয়ে করেছিলাম, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি আমার সঙ্গে ধোঁকা করেছো রতন, তুমি আমাকে ঠকিয়েছো। এভাবে কান্নাকাটি করো না পূজা, আজ তুমি নতুন ভাবে নিজের জীবন শুরু করতে চলেছো। তোমাকে এবার পুরানো কথাগুলো ভুলে যেতে হবে। পূজা কান্নাকাটি করতে করতে নিজের রুমের ভেতরে চলে যায়। কমলা তাকে ডাকার জন্য যাচ্ছিল, এমন সময় আরতি এবং কবিতা তাকে থামিয়ে দেয়। অপরদিকে পূজা রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে নেয়। আরে তোমরা আমাকে যেতে দাও, পূজাকে ডেকে আনতে হবে। না কমলা, পূজাকে ডাকতে হবে না। এতদিন পর্যন্ত তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটাই করেছো, কিন্তু এখন পূজাকে একা ছেড়ে দেওয়াটাই বেশি ভালো হবে। আপনারা সবাই চুপ করুন। বিয়ের দিনে এত রকমের নাটক হচ্ছে কেন? আমি নিজে গিয়ে পূজাকে ডেকে আনছি। বিক্রম এই বলে দরজা ভেঙে পূজার রুমের ভেতরে চলে যায়। বিক্রম সেখানে গিয়ে দেখে পূজা রুমের ভেতরে নেই। আরে, পূজা তো এখানে নেই। মনে হচ্ছে সে জানলা থেকে পালিয়ে গেছে। উফ, এত কিছু করার পরেও সব খারাপ হয়ে গেল। পূজা এভাবে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বিক্রম প্রচন্ড রেগে যায়। অপরদিকে পূজার পালিয়ে যাওয়ার কথা শুনে কবিতা এবং আরতি কমলাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। শেষমেশ আমাদের কাজটা হয়ে গেল। তুমি একদম ঠিকই বলেছো কবিতা, কমলা মেয়ের ভালোবাসায় পাগল হয়েছিল, তাই সে কোনোদিনও এটা বুঝে উঠতে পারতো না। আমাদের কপাল ভালো যে পূজা আমাদের কথাগুলো বিশ্বাস করে নিয়েছে। কবিতা এবং আরতি এসব কথা বলতে বলতে পূজাকে বলা তাদের কথাগুলো ভাবতে থাকে। পূজা, তুমি এই বিয়ে না করে বাড়ি থেকে পালিয়ে যাও। আজ আমরা বিক্রমকে কিছু কথা বলতে শুনেছি। সে বলছিল যে কোনো ভাবেই হোক না কেন সে তোমাকে নিজের বউ করবেই। আমাদের বিশ্বাস যে বিক্রম ভালো ছেলে নয়, তুমি তাকে বিয়ে করো না। আরতি এবং কবিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে পূজা রাস্তার উপর থেকে হাঁটছিল। রতন, আমার বিশ্বাস যে তোমার কিচ্ছু হয়নি। যে কোনো ভাবে হোক না কেন আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। পূজা এসব কথা ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে অজ্ঞান অবস্থায় দেখে কয়েকজন মানুষ তাকে নিয়ে চলে যায়। অপরদিকে কমলাদের বাড়িতে হঠাৎ করে পূজা কোথাও চলে যাওয়ায় তাদের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে। আঙ্কেল, আন্টি, এসব কি হচ্ছে এখানে? আপনাদের বৌমা এভাবে হঠাৎ করে পালিয়ে গিয়ে আমার মান সম্মান শেষ করে দিয়েছে। এবার আমি কিভাবে সবাইকে মুখ দেখাবো? বিক্রমের কথা শুনে অজয় বাবু এবং কমলা চুপ করে দাঁড়িয়ে থাকে। বিক্রম তাদেরকে আরো উল্টোপাল্টা কথা বলছিল। এমন সময় দরজার বেল বেজে ওঠে। গিয়ে দেখুন, হয়তো আপনাদের আদরের বৌমা ফিরে এসেছে। সে না ফিরলে আমার মান সম্মান থাকবে না। বিক্রমের কথা শুনে কমলা গিয়ে দরজা খোলে এবং দরজা খোলার সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে রতন আহত অবস্থায় দাঁড়িয়েছিল। আরে রতন, তোর এরকম অবস্থা কি করে হলো? হ্যাঁ মা, আমি তোমাদের সবকিছু বলবো। বাবা রতন, তুই আগে ভিতরে এসে বস। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অজ্ঞান হয়ে যাবি। এরপর রতন বাড়ির ভেতরে চলে আসে এবং সোফার উপরে বসে পড়ে।
রতন বাড়ির ভেতরে বিক্রমকে দেখার সঙ্গে সঙ্গে বলে, বিক্রম, তুই এখানে কেন? বাবা রতন, তুই না থাকায় বিক্রম আমাদের অনেক খেয়াল রেখেছে। সে ছেলের মতো সবসময় আমাদের পাশে ছিল। এমনকি বৌমাকে অসহায় অবস্থায় দেখে তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছিল। তোর বাবা একদম ঠিকই বলছে রতন, এবার থেকে আমাদের দুটো ছেলে হয়ে গেল। তার মানে আমি ঠিক সময় না এলে বিক্রম যেটা ভেবেছিল সেটাই হয়ে যেত। কি হয়েছে রতন, তুই এভাবে বলছিস কেন? আমরা তো জানতাম না যে তুই বেঁচে আছিস। আমরা জানলে কোনোদিন বিক্রম আর পূজার বিয়ের আয়োজন করতাম না। বাবা, তোমরা একটা কথা জানো না, আমাকে যে মারার চেষ্টা করেছিল সেটা অন্য কেউ নয়, সেটা এই বিক্রম। রতন যখন এসব কথা বলছিল এমন সময় তাদের প্রতিবেশী আরতি এবং কবিতা সেখানে চলে আসে এবং রতনের কথা শুনে অবাক হয়ে যায়। কবিতা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই ছেলেটা ভালো নয়, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আজ আমার কথাটাই সত্যি হয়ে গেল। তুমি একদম ঠিকই বলেছ আরতি। আরে রতন, তোমার এই বন্ধুটা প্রথম থেকেই পূজার উপরে নজর রেখেছিল। এটা আমি খুব ভালো করে জানি আন্টি। আচ্ছা বাবা মা, তোমরা এবার শোনো, আমি যখন যুদ্ধে গিয়েছিলাম তখন কি হয়েছিল। রতন এই বলে তার যুদ্ধের কথা শোনাতে শুরু করে। রতন বাকি অফিসারদের সঙ্গে যখন যুদ্ধ করছিল এমন সময় বিক্রম তাকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায় এবং তাকে সেখানে গুলি করে দেয়। এটা তুই কেন করলি বিক্রম? তুই তো আমার বন্ধু। এ সব কিছু আমি পূজার জন্য করেছি। তুই জানিস না পূজাকে পাওয়ার জন্য আমি কেমন পাগল হয়ে আছি। আমি সব সময় পূজাকে তোর কাছাকাছি দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। এবার তোর জায়গা আমি নেব। আমি পূজাকে বিয়ে করব। তোকে এই পৃথিবী থেকে যেতেই হবে রতন, তোকে এই পৃথিবী থেকে যেতেই হবে। বিক্রম এই বলে রতনকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময় পর গ্রামের কয়েকজন মানুষ রতনকে দেখতে পায় এবং তার চিকিৎসা করে। দেখেছিস তো বিক্রম, তোর এত চেষ্টা করার পরেও তুই আমার কোনো ক্ষতি করতে পারলি না। এমনকি পূজাকে বিয়ে করার স্বপ্ন তোর পূরণ হলো না। তোদের এত নাটক দেখে আর থাকা যাচ্ছে না। আমি এখন চলে যাচ্ছি, পরে তোর ব্যবস্থা করব। বিক্রম এই বলে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল এমন সময় বাড়ির ভেতরে পুলিশ চলে আসে এবং বিক্রমকে অ্যারেস্ট করে নেয়। ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও। তোমার মতো দেশদ্রোহী আর খুনের অপরাধীকে এত সহজে ছাড়া যাবে না। আমাদের সঙ্গে চলো, এবার তোমার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এই বলে বিক্রমকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর অজয় বাবু বলে, না জেনে আমরা অনেক বড় সর্বনাশ করতে যাচ্ছিলাম। আজ বিক্রম এবং পূজার বিয়ে হয়ে গেলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারতাম না। ওসব কথা ভুলে যাও অজয়, এবারে নতুন ভাবে আমাদেরকে জীবন শুরু করতে হবে আর আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না। কিন্তু মা, পূজা কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? জানি না সে কোথায়। বিক্রমকে বিয়ে না করার জন্য সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কমলা যখন রতনকে এ সমস্ত কথা বলছিল এমন সময় কবিতা এবং আরতি তাদের কাছে এগিয়ে আসে। আরে কমলা, আমরাই পূজাকে বিক্রমের ব্যাপারে সমস্ত কথা জানিয়ে দিয়েছিলাম। আমাদের কথাতেই পূজা বাড়ি ছেড়ে চলে গেছে। বিক্রমের আসল চেহারার ব্যাপারে তোমাকে জানালে তুমি কোনোদিনও বিশ্বাস করতে না, তাই বাধ্য হয়ে পূজাকে সব কথা জানিয়ে দিতে হলো। জানি না সেই অসহায় মেয়েটা এখন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। জানি না জীবনে আর কত কিছু দেখতে হবে। পূজা এতদিন পর্যন্ত বাড়িতে ছিল, কিন্তু যখন আমার ফিরে আসার সময় হলো তখনই আমাকে খোঁজার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে যেখানেই থাকুক না কেন আমি তাকে খুঁজে বার করব। এরপর রতন পূজার খোঁজ করতে বেরিয়ে পড়ে। অপরদিকে পূজাও বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে থাকে। পূজা গ্রামের একটি ছোট বাড়ি ভাড়া নিয়ে সেখানেই থাকতে শুরু করে দেয় এবং প্রত্যেক দিন রতনের খোঁজ করতে থাকে। এইভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। গ্রামের সকলে তাকে নিয়ে নানা রকমের কথা বলতে শুরু করে। এই মেয়েটা কতদিন থেকে নিজের স্বামীর খোঁজ করছে। জানি না এর স্বামী আদেও বেঁচে আছে কি বেঁচে নেই। এভাবেই চলতে থাকলে মেয়েটা তো পাগল হয়ে যাবে। সেরকম কোনোদিনও হবে না চন্দনা। এই মেয়েটাকে বিপদ থেকে উদ্ধার করতে খুব তাড়াতাড়ি কেউ আসতে চলেছে। তোমার কথা আমি বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? আরে আমি বলতে চাইছি এই মেয়েটা গর্ভবতী, খুব তাড়াতাড়ি সে মা হতে চলেছে। আপনারা যা বলছেন সেটা কি সত্যি? আরে হ্যাঁ পূজা, আমরা একদম ঠিকই বলছি। যে হারিয়ে গেছে তাকে খোঁজা বন্ধ করে দাও।
যে আসতে চলেছে এবারে তার জন্য তোমাকে বাঁচতে হবে। মহিলাদের কথা শুনে পূজা অনেক খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং পূজা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। পূজা তার মেয়ের সঙ্গে যেমন তেমন ভাবে জীবন কাটাতে থাকে। অপরদিকে রতন একইভাবে পূজার খোঁজ করতে থাকে। কি হয়েছে রতন, পূজার কোনো খবর পাওয়া গেল? না, তার ব্যাপারে কিছুই জানা যায়নি। জানি না আমাদের মেয়েটা কেমন আছে, সে এখনো পর্যন্ত বেঁচে আছে কি নেই সেটাও বুঝতে পারছি না। ধীরে ধীরে আমিও হতাশ হয়ে যাচ্ছি। আমার সব সময় মনে হচ্ছে তার কোনো বিপদ হয়ে গেছে। মা, তুমি এরকম উল্টোপাল্টা কথা বলছো কেন? যখন তোমরা সবাই বিশ্বাস করে নিয়েছিলে যে আমি আর বেঁচে নেই, তখন একমাত্র পূজা ছিল যে ভেবেছিল আমি বেঁচে আছি। সে কোনোদিন আমাদের ভালোবাসাকে হারতে দেয়নি। পূজা সবার কথা উপেক্ষা করে আমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো, আর তুমি এখন বলছো আমি তাকে খোঁজা বন্ধ করে দেব? তুই আমার কথা বুঝতে পারছিস না রতন, আমি বলতে চাইছি। না মা, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি পূজাকে খোঁজা বন্ধ করব না। যতদিন পর্যন্ত আমি তাকে খুঁজে পাবো না, ততদিন পর্যন্ত আমি তার খোঁজ করতে থাকবো। বাবা রতন, আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি। তুই কতদিন পর্যন্ত এভাবে পাগল হয়ে তার খোঁজ করবি? আশেপাশের লোকেরা এবারে তোকে নিয়ে নানা রকমের কথা বলতে শুরু করে দিয়েছে। সবাই তোর ব্যাপারে আলোচনা করে হাসাহাসি করে। যতদিন পর্যন্ত আমার পূজাকে খুঁজে পাবো না, ততদিন আমি এরকমই থাকবো। তাকে খোঁজ করা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না মা। কিন্তু রতন। অনেক হয়েছে কমলা, এবার তুমি চুপ করো। তুমি নিজের ছেলের ভালোবাসায় পাগল হয়ে বৌমায়ের ব্যাপারে ভুলে যাচ্ছ কেন? রতন যা করছে ঠিক করছে, তাকে আটকানোর চেষ্টা করো না। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়, কিন্তু পূজার ব্যাপারে কোনো খবর পাওয়া যায় না। অপরদিকে পূজার মেয়ে 5 বছরের হয়ে যায়। পূজা নিজের মেয়ের সঙ্গে গ্রামের সেই ছোট বাড়িতে জীবন কাটাচ্ছিল। আরে পিঙ্কি, তুই সারাদিন বাইরে ঘুরে বেড়াস কেন? তোকে কতবার বলেছি সবসময় বাড়িতেই থাকবি। তুই বাইরে বাইরে থাকলে আমার অনেক চিন্তা হয়। মা, আমি বড় হয়ে আর্মি অফিসার হব, তাই বন্ধুদের সঙ্গে যুদ্ধের খেলা করি। কি বললি? আর্মি অফিসার হতে চাস? এটা তো খুব ভালো কথা। আমিও তোকে আর্মিতেই দেখতে চাই। আচ্ছা মা, এবারে আমাকে বাইরে যেতে হবে, আমার বন্ধুরা অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি চলে আসিস, না হলে কিন্তু বাড়িতে ঢুকতে দেব না। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি তাহলে। পূজার মেয়ে পিঙ্কি এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে রতন পূজার খোঁজ করতে করতে তাদের গ্রামে এসে পৌঁছায়। পূজার খোঁজ করতে করতে 6 বছর পার হয়ে গেল, এখনো তার সন্ধান পাওয়া গেল না। আর কয়েকদিনের মধ্যে যদি তার খোঁজ না পাওয়া যায়, তাহলে আমি সারা জীবনের জন্য এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাব। এখানে থাকলে সব সময় পূজার কথাই মনে পড়বে। রতন এসব কথা ভাবতে ভাবতে একটি গাছের তলায় গিয়ে বসে পড়ে। রতন সেখানে বসে পূজার কথা চিন্তা করছিল, এমন সময় পিঙ্কি তার কাছে যায়। বন্ধুরা, এই দেখো, আমাদের গ্রামে একজন নতুন মানুষ এসেছে। নিশ্চয়ই এই লোকটা আমাদের উপর হামলা করতে চায়। আঙ্কেল, তোমার কাছে যত অস্ত্র আছে আমাদেরকে দিয়ে দাও, না হলে আমরা তোমাকে আটক করে রাখবো। পিঙ্কির কথা শুনে রতন অনেক খুশি হয়ে যায় এবং তার কাছে গিয়ে বলে, তুমি তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলো। তোমাকে এই কথাগুলো কে শিখিয়েছে? এই কথাগুলো আমাকে কেউ শেখায়নি। আমার বাবা আর্মিতে ছিল, আর আমিও বড় হয়ে আর্মি হতে চাই, তাই এখন থেকেই প্র্যাকটিস করছি। কি বললে? তোমার বাবা আর্মিতে ছিল? হয়তো আমি তোমার বাবাকে চিনবো। আমিও আর্মিতে আছি। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম রতন। এক যুদ্ধে যাওয়ার পর থেকে বাবা নিখোঁজ হয়ে গেছে। পিঙ্কি এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে তার কথা শুনে রতন অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা বলল তার বাবার নাম রতন, সে নাকি যুদ্ধে নিখোঁজ হয়ে গেছে। মেয়েটা আমার ব্যাপারে কথা বলছে না তো? আমার তো মনে হচ্ছে সেটা আমার মেয়ে। রতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা ভাবছিল। অপরদিকে পিঙ্কি বাড়ি ফিরে তার মায়ের কাছে যায়। মা, আজ খেলাধুলা করার সময় একটা আঙ্কেল বাবার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আঙ্কেল বলছিল সেও নাকি আর্মিতে আছে। তাই নাকি? আমাদের এই গ্রামে তো কোনো আর্মি অফিসার নেই। সেই লোকটা কোথায়? একটা গাছের নিচে বসেছিল, হয়তো এখন পর্যন্ত বাড়ি চলে গেছে। তাকে বাড়িতে নিয়ে আসতে হতো, হয়তো তার কাছ থেকে তোর বাবার ব্যাপারে কোনো খবর পাওয়া যেত।
চল একবার সেখানে গিয়েই দেখি। পূজা এই বলে পিঙ্কিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে রতন দাঁড়িয়ে পিঙ্কির ব্যাপারে ভাবতে থাকে। সে বাচ্চা মেয়েটা কোথায় গেল? তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? এবার এই গ্রামে তাকে কোথায় খুঁজবো? আমার মন বারবার বলছে সেটা আমার মেয়ে। পূজা হয়তো এই গ্রামেই আছে। এত কাছাকাছি আসার পর আমি পূজাকে হারাতে চাই না। রতন দাঁড়িয়ে সমস্ত কথা ভাবছিল। এমন সময় পেছন থেকে কেউ তার কাঁধে হাত দেয়। এরপর রতন ফিরে তাকায় এবং সঙ্গে সঙ্গে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ তার পেছনে পূজা দাঁড়িয়েছিল। পূজা, শেষমেশ আমি তোমার খোঁজ পেয়ে গেলাম। এত বছর থেকে প্রতিদিন আমি তোমার খোঁজ করছিলাম। আজ আমার চেষ্টা সফল হলো। আমিও অনেকদিন থেকে তোমার খোঁজ করছি রতন। আজ ভাগ্য আমাদেরকে আবার এক করে দিল। প্রথম থেকেই আমার বিশ্বাস ছিল যে একদিন তুমি অবশ্যই ফিরে আসবে। হ্যাঁ পূজা, শুধুমাত্র তোমার বিশ্বাসের কারণে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। এরপর রতন পূজা এবং পিঙ্কিকে সঙ্গে নিয়ে তাদের বাড়ি ফিরে যায়। সকলে তাদেরকে ফিরে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়। আরে বৌমা, তুমি ফিরে এসেছো? আজ এত বছর পর আমাদের পরিবারের সবাই এক হয়ে গেল। আরে কমলা, এই দেখো সাথে আমাদের নাতনিও আছে। এবার থেকে আমাদের সুখের দিন চলে এসেছে। সত্যি বৌমা, শুধুমাত্র তোমার আর রতনের বিশ্বাসের কারণে আমাদের পরিবার আবার এক হতে পেরেছে। আমি প্রার্থনা করব এবার থেকে আমাদের পরিবারে যেন আর কোনো রকম দুঃখ না আসে। এরপর থেকে তারা সকলে মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।